তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা MIT ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ভারতে অবস্থানরত শেখ হাসিনার উপর নজরদারি এবং তাকে বিপদে ফেলার এক গোপন অপারেশন চালাচ্ছে। খুনি হাসিনা এই স্বজন হারানোর বেদনা কথাটা বলে বলে সবাইকে স্বজন হারানোর বেদনার স্বাদ দিছে। সবার আত্মীয় স্বজন মেরে ফেলছে, মন মতো মানুষ মারছে। কোনো হিসাব আছে শেখ হাসিনা কত মানুষ মারছে এই পর্যন্ত? প্রিয়াঙ্কা গান্ধী সম্প্রতি তাদের সংসদে বলেছে ৭১ সালে পাকিস্তানের শক্তিকে দুর্বল করার জন্য ভারত যুদ্ধে সমর্থন দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছে। ভারত আমাদের সহযোগিতা করার জন্য পাশে ছিল না, বন্ধুত্বের জন্য পাশে ছিল না, পাকিস্তানকে দুর্বল করতে চেয়েছিল, বাংলাদেশকে শোষণ করতে চেয়েছিল, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে চেয়েছিল। এখানে ভারতের সেবাদার যারা আছে তাদেরকে চিহ্নিত করেন, বিদেশি যারা দালাল আছে তাদেরকে চিহ্নিত করেন, তাদেরকে নিশ্চিহ্ন করতে হবে এবং বাংলাদেশকে দালাল মুক্ত করতে হবে। শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসিপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকবো এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। বিপ্লব অনিবার্য। আসসালামু আলাইকুম দর্শক, খুবই টাটকা এবং গরম কিছু সংবাদ নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, সেটা হয়তো উপলব্ধি করতে পেরেছেন ভিডিও শুরুতে দেখেই। দেখেন, ভারতের একমাত্র কাল হয়েছে বর্তমান বাংলাদেশ, আর যার কারণ হলো শেখ হাসিনা। একসময় শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দেওয়ার জন্য যা যা করা দরকার সেটা কিন্তু করেছিল। মানে বলতে চাচ্ছি, বাংলাদেশ পরিচালনা করেছে ভারতের পুরো পরামর্শ অনুযায়ী। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, কিন্তু তার কার্যকলাপ, তার চলাফেরা এবং দেশ পরিচালনা সব কিছু মিলেই যেন মনে হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই জন। দর্শক, শেখ হাসিনা অভ্যুত্থানে জনগণের ধোলাই খেয়ে বা ধোলাই খাওয়ার আগেই পালিয়ে যায় এবং তারপর থেকে এ পর্যন্ত বিগত 2 বছরের ভিতরে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ক্ষমতায় আসলো অন্তর্বর্তী সরকার হিসাবে। অনেক চেষ্টা করেও ডক্টর ইউনূসকে বাগে আনতে পারেনি ভারত। পরবর্তীতে জনাব তারেক রহমান তিনি ক্ষমতায় আসলো। ভারত মনে করেছিল যে তারেক রহমানকে তারা বাগে আনতে পারবে বা তাদের সাথে মিলেমিশে সেই হাসিনার মতোই বাংলাদেশকে লুটে খাওয়ার চিন্তা ভাবনা করবে, কিন্তু ঘটনা পুরো উল্টে গেল। জনাব তারেক রহমানও তাদের সাথে মিলছে না। তো দর্শক শ্রোতা, দেখেন, ৭১-এর বিষয়টি নিয়ে অবশেষে রাহুল গান্ধীর নাতনি তিনি কিন্তু একটা কথা বলেছে, যেটা নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ওনার একটা বিষয় নিয়ে। তো যাই হোক দর্শক শ্রোতা, আমি আসলে কথা বাড়াবো না, বিশ্লেষণও করবো না বেশি, যেহেতু বিশ্লেষকদের ভিডিও আপনারা দেখলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে এবং শুনতে হবে। আর পুরোপুরি কারা কারা ভিডিওটি দেখছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। কর্মীর চেয়ে নেতা বেশি, স্টেজে জায়গা হয় না। আমির খসরু সাহেব পুরা স্টেজ নিয়ে ভাঙ্গা পড়ছে, ভাগ্যিস আহত হয় নাই। কেন গেছিল? ওই বন্যার ব্যাপার। আমাদের সালাউদ্দিন সাহেবকেও দেখলাম প্লেনে কইরা উইরা গেছে কক্সবাজার, ওইখানে ওই বন্যার ব্যাপারগুলো দেখতেছে। ব্যাপারটা ফটো সেশনের মতো। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি মনে আছে শেখ হাসিনার আমলে কারা কারা মন্ত্রী ছিল? ম্যাক্সিমাম 10 জন বা 12 জনের নাম নিতে পারবেন বা 15 জন, এরপর আর খুঁজা পাবেন না। কে কে মন্ত্রী ছিল ঠিক মতো বলা যাবে না। ধরেন আমি আপনি যদি প্রশ্ন করি এরশাদের আমলে 10 জন মন্ত্রীর নাম বলেন, তো বলতে পারবেন না। আমি যদি প্রশ্ন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের 10 জন মন্ত্রীর নাম বলেন, আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলতে পারবো না। হয়তো অনেকেই পারবে, কিন্তু সাধারণ মানুষ পারবে না। তারা শুধু মনে রাখে কে দেশ চালাচ্ছে, হ্যাঁ ওইটুকুই মনে রাখে। যেমন এই যে শেখ হাসিনার আমলে, ওনার আমলে কারা কারা মন্ত্রী ছিল, তাদের কি কি ভূমিকা ছিল, এইসব আলোচনা কি খুব একটা হয় কোনো টক শোতে বা কোনো চ্যানেলে? আলোচনা হয় শেখ হাসিনাকে নিয়ে। এর পিছনে কারণ কি জানেন? আসলে মন্ত্রীদের কোনো ক্ষমতা নাই। আমরা সাধারণ জনগণ কিন্তু এসব বুঝা ফেলাইছি। মন্ত্রীদের ফাইলগুলো আটকা থাকে, মন্ত্রীরা সিগনেচার করতে পারে না, কারণ ওনারা ওই ফাইল নিয়ে কোথায় যায়? ওই গণভবনে শেখ হাসিনার কাছে, ওইখান থেকে অনুমতি নিয়ে ফাইলে সিগনেচার করে। ওনার অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। ওয়ান ম্যান শো। যত মন্ত্রী দেখেন কেউ কিন্তু নিজেরা সিদ্ধান্ত নিতে পারতো না। যতক্ষণ শেখ হাসিনা অনুমতি দিত না ততক্ষণ নিজেরা ওইখানে দস্তখত করতে পারতো না। ওই ক্ষমতাটুক ছিল না, যার জন্য খেয়াল করে দেখবেন 15-16 বছর সরকার চালাইছে শেখ
হাসিনা। ওই আমলে যতগুলো ভাইরাল ঘটনা সবাই কিন্তু শেখ হাসিনার কাছে সরাসরি আবেদন করছে, কোনো মন্ত্রীর কাছে যায় নাই। উনি আবার প্রেসকে সামনে রাখা ওসব ভিকটিমদেরকে সামনে ডাইকা আইনা বুকে জড়ায়া ধরতো, কান্নাকাটি করতো, আমি তোমার এই বিচারটা কইরা দেবো, কোনো অসুবিধা নাই। মানে ওয়ান ম্যান শো, উনি যা বলবে তাই। কোনো মন্ত্রী মিনিস্টারের কোনো রকম দাম ছিল না। ওই একই অবস্থা কি এখনো চলমান? গত 5 মাস হয়ে গেল এই সরকারের। আমরা কি ওই আওয়ামী লীগের আমলে যেমন ভাবে সরকার চলতো এই সরকারও কি ঠিক ওইভাবেই চলতেছে? না, এটা এখনো বলা যাবে না। তবে সবাই কথাবার্তা শুনলে মনে হয় এইসব মন্ত্রী মিনিস্টাররা যা কিছু বলতেছে তাদের কথার মধ্যে কোনো ভ্যালু নাই, তাদের কথা মানুষ মূল্য দিচ্ছে না। হ্যাঁ, মানুষ কিন্তু বিশ্বাস করতেছে না, সবাই কিন্তু তাকায় রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে, যেভাবে তাকায় থাকতো শেখ হাসিনার দিকে। ওই একই অবস্থা বর্তমানে চলমান। একটা রাজনৈতিক সরকার বর্তমানে, হ্যাঁ রাজনৈতিক সরকার এবং নির্বাচিত সরকার। 18 মাস কিন্তু নির্বাচিত সরকার ছিল না। আমরা নির্বাচিত সরকারের জন্য কান্নাকাটি কইরা নির্বাচিত সরকার নিয়ে আসলাম। বর্তমান সরকার আমাদের সঙ্গে বহু কিছু ওয়াদা করছে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষক কার্ড দিবে, এগুলো তো দিচ্ছে। আবার গাছ লাগাবে সেটাও শুরু হয়ে গেছে, খাল খনন সেটাও শুরু হয়ে গেছে, মাটি বিক্রি শুরু হয়ে গেছে, কার মাটি কে নিয়ে যাচ্ছে ধুলাই অন্ধকার, যাই হোক ওগুলো চলমান। কিন্তু একটা ওয়াদার কথা কিন্তু এখনো 5 মাসের মধ্যে কেউ একবারও মুখে আনে নাই। সবচেয়ে বড় ওয়াদা সেটা কি জানেন? 31 দফা। 2023 সালেই এই 31 দফা দিছিল। শেখ হাসিনার আমলেই ওনাদের এই 31 দফা ওনারা দিছিল যে আগামী নির্বাচনে যদি আমরা আসতে পারি এই 31 দফা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সে 31 দফার কোনো কথা শুনেন না। মির্জা ফখরুল সাহেব বলে আমরা সংশোধন করব এই সংবিধান, সংস্কার করব না। কিন্তু 2023 সালে ওনার মুখে আমরা শুনছি ওনাদের প্রথম দফাটা, ওই 31 দফার প্রথম দফাটাই সংস্কার করবে। ওনারা যদি ক্ষমতায় আসতে পারে এই দেশের সবকিছু সংস্কার করবে। সেই সংস্কার এখন সংশোধন করবে। সংস্কারের কথা অস্বীকার যায়। 31 দফার কথা ওনাদের কোনো মন্ত্রী মিনিস্টারের মুখে শুনছেন? কারো মুখে শুনছেন 31 দফার কথা? শুনেন নাই। এই যে 5টা মাস চলে গেল, ওনারা কি করলো? ওনারা না কথা দিছে 18 মাসের মধ্যে 1 কোটি চাকরি দিবে। 1 কোটি চাকরি তো বুঝেন ভাই, 1 কোটি পরিবার দাঁড়ায় যাবে। 5 মাস চলে গেল, কতজনকে চাকরি দিছেন? এই যে 5টা মাস চলে গেল, হ্যাঁ পুরোপুরি 5টা মাস চলে যেতেছে, কতজনকে চাকরি দিছেন? 1 কোটির মধ্যে কতজন চাকরি পাইছে আমরা জানতে চাই। হ্যাঁ, কিছু মানুষ তো চাকরি পাইছে। সেই চাকরিটা কি জানেন? ওই যে আওয়ামী লীগের আমলে যারা যেখানে চাঁদাবাজি করতো ওই মানুষগুলো সইরা যায়, নতুন মানুষ ওখানে আবার চাকরি নিছে। ট্রেন স্টেশন থেকে আরম্ভ করে বাস টেম্পো স্ট্যান্ড থেকে আরম্ভ করে লঞ্চ ঘাট, যত রকম ঘাট আছে সব ঘাটের মধ্যেই তো নতুন নতুন মুখ বসে গেছে, পুরো মুখগুলা পিছনে সইরা গেছে। হ্যাঁ, ওরা চাকরি পাইছে। এখন কি আমরা ধরে নিব এই চাকরিটাই তারা পাইছে? এই চাকরি কথাই আপনারা ইঙ্গিত করছেন, এটা কি ধরে নিতে হবে? নিশ্চয়ই এটা ধরে নেওয়া উচিত হবে না। ভাই ব্রাদার, আমার মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ। মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ। ওই যে আমার মা বলতো, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনায় বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। আপনারা তো সবাই খালি মিষ্টি কথা বলতেছেন, মিষ্টি কথা বইলা পাশে বসতেছেন। উদ্দেশ্য কি? প্রাণে মারবেন নাকি? গণভোটের রায়ের কি হইলো? কোনো কথাই তো বলেন না। আপনাদের 31 দফার প্রথম দফাটাই তো মানতেছেন না, বাকি 30টা কবে মানবেন? কোনো কথাই যদি না মানেন, কথা কেন দিলেন? মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলে, যার জবান ঠিক নাই সে তো মুসলমানই না। কত বড় কথা! আর ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্মও নেই। যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের সাথে আমরা অনেক কথা বলি। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। যার জন্য উনার কথার দিকে তাকায় রয়েছি, উনার মুখের দিকে তাকায় রয়েছি। যে যত কথা বলুক কানে নিচ্ছি না ভাই, শুধু ওই প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কি বলে সেই অপেক্ষায় আছি। ওই যে আমির খসরু সাহেব মঞ্চ ভাঙ্গা পইরা গেছে, এটা কিন্তু অলক্ষীর একটা লক্ষণ। ওই যে আওয়ামী লীগের আমলে কাদের সাহেব, যার সাথে কাউয়া লাগানো, উনিও কিন্তু ওই মঞ্চে দাঁড়ায় স্মার্ট কথা বলতে গিয়েই ভাঙ্গা পড়ছিল। ওই একই ঘটনা ঘটছে। এগুলা কিন্তু লক্ষণ ভালো না, অশুভ লক্ষণ। এটা মাথায় রাখতে হবে। মানুষের ভিতরে আবার ক্ষোভ জন্ম নিতেছে। হ্যাঁ ভাই, আবার ক্ষোভ জন্ম নিতেছে। আজকে মুগ্ধর মৃত্যু দিবস কিন্তু, হ্যাঁ শহীদ মুগ্ধের মৃত্যু দিবস আজকে। মনে আছে? পানি লাগবে, পানি 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 লাগবে, পানি বলতে বলতেই গুলি খায়া মারা গেল। আসলে ভাই ব্রাদার বুঝছেন, মানুষ না মৃত্যু সুখ ভুলা যায়। হ্যাঁ ভাই, মানুষ মৃত্যু সুখ না সইতে পারে। মানুষ যদি মৃত্যু সুখ না ভুলতো না, মানুষ পাগল হয়ে যাইতো। তো 2 বছর আগে যেসব আমরা নিজেরা চোখের সামনে দেখছি, আজও দেখি, ওই ভিডিওগুলো আজও আছে। কিন্তু আগের মতো কি বুকে লাগে? আগের মতো কি ভিতরে মোচড় দেয়? দেয় না ভাই, সয়ে গেছে। ওই যে ময় মুরব্বীরা বলে না, মানুষ পুত্র শোক ভুলা যায়, টাকার শোক ভুলতে পারে না। হ্যাঁ ভাই, টাকা যদি ছিনায় নেওয়া যাইতো, হায় হায় 30 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে সরায় নিয়ে গেছে। কি পরিমাণ টাকা চিন্তা করেন। ওই টাকা দিয়া 50টা পদ্মা সেতু বানাইতে পারবেন তো। এত টাকা সরায় নিয়ে গেছে। ওই টাকা যদি ছিনায় আনা যেত না,
তাইলে ভাই ওদের মুখের মধ্যে শোকের ছায়া নাইমা আসতো। এখন নাইমা আসবে না কেন? প্রচুর টাকা আছে, এই যে ব্যাগ বইরা বইরা ডলার নিয়ে গেছে, ওই টাকা তো আছে, খরচ করবে আর বানি দিবে। আর এখানে মাঠ পর্যায়ে যারা নিরীহ কর্মী আছে ওরা উৎসাহ নিয়ে রাস্তায় নামবে, তারপরে জেলখানায়। তবে আমার একটা প্রতিবাদ থাকবে আপনাদের কাছে। দেখেন, এই যে যারা টুকটাক মিছিল বাইর করে জয় বাংলা বলে, এরা একটু টাকা পায় ভাই, সংসার চালাইতে হবে তো, নিজেদের তো চলতে হবে। আগে তো ভাই দাদাবাজি করে খাইতো, এখন তো ওরা পারতেছে না, কারণ ওদের নেতারা সবাই ভাইগা চলে গেছে, ওদের নেত্রী ভাই দিল্লিতে। কি করবে, উপায় নাই। একটু জয় বাংলা বললে যদি 2টা পয়সা কামায় কামাক, কিন্তু জয় বাংলা বললেই যে হাত করা পড়াই দিতেছেন। আবার এদিকে দেখেন, প্রেস ক্লাবের সামনে যায় সমানে জুলাইকে গালাগালি করতেছে, বর্তমান সরকারকে অবৈধ বলতেছে, শহীদ হাদিকে ইচ্ছা করে মারা হয়েছে, এটা মারছে কারা? জামাত ইসলাম, ওপেন বলতেছে। অথচ এদেরকে তো কিছু বলেন না। না বলার পিছনে কারণ আছে ভাই। কারণ কি জানেন? গত 18 মাস আমরা কি দেখছি? ডক্টর ইউনূস সরকারের আমলে কেউ কোনো বাধা দেয় নাই, পুরা স্বাধীনতা দিয়ে দিছিল। তো প্রতিদিনই ভাই এই চ্যানেলে আইসা, টক শোতে আইসা পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতো, ডক্টর ইউনূসের পায়জামার ফিতা নিয়ে টানাটানি করতো একটা দল। শেখ হাসিনার আমলটাকে ভুলাই দিছিল। ডক্টর ইউনূস কি কি অন্যায় করছে সেটাই সামনে তুলে ধরছে। 16-17 বছরের কাহিনী তারা মুইছা দিতে পারছে। সিনিয়র সাংবাদিক থেকে আরম্ভ করে ভাড়াটিয়া এইসব বুদ্ধিজীবীরা এইসব বয়ান তো তৈরি করছে। এই ব্যাপারটা কিন্তু ওই 18 মাস থেকে চলে আসতেছে। এই গত 5 মাসও কিন্তু একই ধারা চলতেছে। তার মানে কি জানেন? ডক্টর ইউনূসের দেখানো পথেই কিন্তু বর্তমান সরকার হাঁটতেছে। বোঝা যায় না? ক্লিন বোঝা যায়। ভাই তোরা যে যা ইচ্ছা বল, আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা যেটা করার করুমি। অবশ্যই আপনারা দলে ভারী যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু যা ইচ্ছা তাই মধ্যে জুলাইকে ফেলে দিয়েন না। জুলাই নিয়ে কোনো রকম ষড়যন্ত্র, কোনো রকম জালিয়াতি দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন অন্তত 5টি, পঞ্চপাণ্ডব বলতে পারেন, 5টি রাষ্ট্র সরাসরি আমাদের রাজনীতির ব্যাপারে নাক গলাচ্ছে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং বন্ধুর বেশে আমাদের বুকে অথবা পিঠে আমি কিছু বললাম না, কিছু একটা করার চেষ্টা করছে। সেই রাষ্ট্রগুলোর মধ্যে 1 নম্বর হলো আমেরিকা, এরপরে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তুরস্ক, এশিয়ার রাষ্ট্রগুলোর মধ্যে চীন, পাকিস্তান এবং ভারত। এই 5টি রাষ্ট্র। আপনি যখনই কোনো একটা জায়গাতে দেখবেন এরকম সংখ্যা 5টির সংখ্যা হয় পঞ্চপাণ্ডব, সেই পঞ্চপাণ্ডব যখন কোথাও একত্রিত হয় সেখানে একটা যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। যে কোনো একটা জায়গাতে কতগুলো ট্রায়াঙ্গেল রয়েছে, যেমন ধরুন দুটো পক্ষের মধ্যে সংঘর্ষ, 3টি পক্ষের মধ্যে সংঘর্ষ, এটিকে ট্রায়াঙ্গেল বলা হয়। আরেকটিকে বলা হয় পরস্পর বিরোধী, আরেকটা চতুর্মুখী। কিন্তু যেখানে 5টি কোণ থাকে, 5টি ক্ষেত্র থেকে, অধিক্ষেত্র থেকে 5 ধরনের সিদ্ধান্ত আসে, এটিকে আমরা জ্যামিতির ভাষা বলি রম্বস। আর সেই রম্বস যখন রাজনীতির ময়দানে আসে তখন কোনো অবস্থাতেই যুদ্ধ এড়ানো যায় না এবং সেই যুদ্ধের পরিণতি মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে এখন যে 5টির কথা বললাম রাষ্ট্রশক্তি পঞ্চপাণ্ডব, ঠিক একই অবস্থা দেখেন এখন ইরানে ঘটছে। সেখানে ইরান, আমেরিকা, ইসরায়েল, ইরান, আমেরিকা, ইসরায়েল, এরপর রাশিয়া এবং চীন। দেখেন 5টা রাষ্ট্র। এই 5টি রাষ্ট্রের যে স্বার্থ এবং অন্যান্য যে বিষয়, এই পুরো বিষয়ে পুরো মধ্যপ্রাচ্য, হরমুজ প্রণালী এবং আরেকটা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আরেকটি প্রণালী রয়েছে যেটা বাব আল মান্দ, ইয়ামেনের কাছাকাছি, যেটি হুতিরা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই বাব আল মান্দ এবং হরমুজ এই দুটো যদি বন্ধ করে দেওয়া হয় পরিপূর্ণভাবে, পুরো মধ্যপ্রাচ্যের যে তেল এটির অলমোস্ট 60% তারা নিয়ন্ত্রণ করতে পারবে। তো সেই বিষয়গুলো এখন খেলছে 5টি পক্ষ। এর কারণে দেখুন বারবার সমঝোতা হচ্ছে, বন্ধ হচ্ছে, আবার সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। বাংলাদেশে একই অবস্থা। বাংলাদেশে 17টি বছর ধরে আওয়ামী লীগ প্রাণান্ত চেষ্টা করেছে মোটামুটি একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক 3টি শক্তির সঙ্গে রাখার জন্য। 1 নম্বরে ভারত, 2 নম্বরে চীন। এখানে তারা মোটামুটি সফল হয়েছে, কিন্তু আমেরিকার সঙ্গে তারা পেরে ওঠেনি। শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার সঙ্গে একটি সম্পর্ক যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখছে, আবার রাশিয়ার সঙ্গে ইরানের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ভালো আছে। এটা পাকিস্তানের ভৌগোলিক অবস্থা, পরমাণু শক্তি, অন্যান্য সব মিলে হয়তো পাকিস্তান পেরেছে, বাংলাদেশ সেটা পারেনি। কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়ে গেছে সে অবস্থা হলো যে এই যে পঞ্চপাণ্ডব 5টি দেশ, এই 5টি দেশের ভিন্ন ভিন্ন স্বার্থ রয়েছে, আবার তাদের অভিন্ন স্বার্থ রয়েছে 5টি দেশের। আবার 5টি রাষ্ট্র 2টো বলয়, 3টি বলয়, প্রথমত 3টি বলয় তারা বিভক্ত হয়ে কাজ করছে, যেমন চীন এবং পাকিস্তান একত্র হয়ে কাজ করছে, এটি হলো একটা বলয়। আরেকটা হলো আমেরিকা এবং পাকিস্তান, এটি হলো 2টো বলয়। আরেকটা বলয় হলো ভারত এবং আমেরিকা, 3টি বলয়। তো 5টা শক্তি ট্রায়াঙ্গেল হয়ে
তিনটি কৌণিক দূরত্ব তৈরি করে বাংলাদেশের সঙ্গে তারা রাজনীতি, অর্থনীতি, সাম্রাজ্যবাদী নীতি সব কিছু করার চেষ্টা করছে। এবং এখানে দেখুন তিনটি অ্যাঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেলই আমেরিকা আছে। ভারতের সঙ্গে আমেরিকা আছে, পাকিস্তানের সঙ্গে আমেরিকা আছে, আর তুরস্ক যে বাংলাদেশের সঙ্গে যে কাজটি করতে চাচ্ছে সেটি সে মূলত এখানে একটা কারোর সাথে যোগাযোগ না করে তার যে একটা নিজস্ব যে একটা আইডেন্টিটি আছে বর্তমানে একে পার্টির, তার ধারাবাহিকতা এখানে একটি ইসলামী রাষ্ট্র, উগ্রবাদী একটা শক্তি তারা এখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এটা ডাইরেক্ট তুরস্ক সরাসরি। এখানে আমেরিকা, ভারত কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তো বোঝার চেষ্টা করেন এই অবস্থাতে একটি সরকার এখন যে আছে সেই সরকার সবচেয়ে নাজুক অবস্থায় আছে। প্রথমত সরকার যারা পরিচালনা করছেন তারা যারা অভিজ্ঞতা সম্পন্ন তারা বৃদ্ধ, খুবই বৃদ্ধ, এবং 17 বছর আউট অফ রেস থাকার কারণে বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি ইত্যাদি থেকে তারা বহু যোজন দূরে তারা চলে গেছে। পরবর্তী যে অংশটি আছেন যারা যুবক, বৃদ্ধ নন যুবক, তো তাদেরও আসলে অভিজ্ঞতা নেই এবং সফলতা নেই। এর বাইরে একেবারে নবীন কিছু মন্ত্রী আসছেন যাদের অভিজ্ঞতা কনসিস্ট বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। কাজে এই সকল বৃহৎ শক্তির ডিপ্টি সেক্রেটারি পর্যায়ের একজন ঝানু, আমলা, কামলা অথবা ধরুন সেই দেশে একজন রাজনীতিবিদ তাদের সঙ্গে টেবিলে বসে 1-to-1 আলোচনা করে দেশের সমস্যার সমাধান করার মতো কেউ নেই। এই মুহূর্তে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি আমি কোনো সমালোচনা করছি না। 1 নম্বরে জনাব সালাউদ্দিন সাহেব, 2 নম্বরে খলিলুর রহমান সাহেব। এখন সালাউদ্দিন সাহেব এবং খলিলুর রহমান সাহেব নরেন্দ্র মোদীর সঙ্গে বা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন সেটা অনেক পরের বিষয়। খালি জাস্ট দেখুন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন কিংবা পাকিস্তানের রাষ্ট্রদূত, ইভেন ইরানের রাষ্ট্রদূত, ওনাদের সঙ্গে যখন এই দুজন ক্ষমতাধর ব্যক্তি পাশাপাশি বসেন, দাঁড়ান, এদের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন, তারপর এদের দিকে তাকান, আমার কাছে কী মনে হয় যে ওনাদের পাশে আমাদের দুজন ক্ষমতাধর লোকদেরকে কীভাবে মানায় এবং কেমন দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আউটপুট কীভাবে আসে। অথবা ধরুন প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রীকে উপস্থাপন করার জন্য সামাজিক মাধ্যম এখন একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে বিএনপির মিডিয়া সেল আছে, প্রধানমন্ত্রীর কার্যালয় আছে, স্বয়ং তারেক রহমান সাহেব তার নিজের নামে ফেসবুক পেজ আছে। অহরহ প্রতিদিন সেখানে ভিডিও দেওয়া হচ্ছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টের ছবি দেওয়া হচ্ছে, এবং লক্ষ্য করুন যে গত 4 মাসে এটি জ্যামিতিক হারে কমেছে। এখন এই সকল পেজের যে কোনো খবর মানে তাদের ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই, লাইক কমেন্ট কিচ্ছু নেই। ফলে এই সরকারকে সবাই বলতো যে এটি ফেসবুকের সরকার, সেই ফেসবুকের সরকার এখন টেক্সটবুকের সরকার হয়ে গেছে। তো এই সকল পেজে যেটি দেখা যায় যে স্বয়ং সরকার প্রধান তার জীবনের বা দৈনন্দিন কর্মের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনি কি দেখেন? তিনি ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ঢাকার বাইরে যাচ্ছেন, নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার জন্য ঢাকার বাইরে যাচ্ছেন গাড়িতে করে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এই কাজগুলো আপনি গাড়িতে করে যাচ্ছেন প্রেম করার জন্য। বুঝেন প্রধানমন্ত্রীর মর্যাদাটা কোন পর্যায়ে উঠে গেছে বা নেমে গেছে। তারপর তার যে রাষ্ট্রীয় আচার, সেই আচারে গিয়ে দেখুন যে যখন কোনো একজন রাষ্ট্রদূত যাচ্ছেন তার সঙ্গে দেখা করার জন্য, সেখানে প্রধানমন্ত্রী ছবি তুলছেন, কথা বলছেন। হাউ ডাজ ইট লুকস? এটা দেখতে আপনার কাছে কেমন লাগে? এরপরে তিনি অন্যান্য যে সকল বৈঠক করছেন, নন ফর্মাল ওয়েতে অনেকের সঙ্গে কথা বলছেন, প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটছে। এই পুরো জিনিসগুলোর মধ্যে আপনি দেখবেন যে সরকার আসলে হাঁপিয়ে উঠছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না যে কখন কি করা দরকার। ঠিক সেই সময়টিতে এখানে এই যে 5টি পক্ষ, পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের 3টি অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এর বাইরে সরাসরি 2টো রাষ্ট্র সিঙ্গেল ওয়েভে খেলছে। তো সেই 3টি রাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট বেশি সিঙ্গেল ওয়েভে খেলছে চীন, সিঙ্গেল ওয়েভে খেলছে তুরস্ক আর দিল্লি। তো বাকি বিষয়গুলো নিয়ে যদি আমি বলতে যাই এতে করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এবং ভিডিওর পরিমাণ বড় হবে। আমি শুধু দিল্লিকে নিয়ে মানে যতটুকু আমি বুঝেছি সেটা হলো দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসেবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন তিনি ডিপ্টি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি। তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে যেগুলো বিভিন্ন বইতে
ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কী ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। ঘুরে ফিরে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগের মন্দের ভালো, এবং এইভাবে টানাপোড়েনে যখন 2018 সালের যে নির্বাচনটা হলো, বলা হয়ে থাকে 2018 সালের নির্বাচনে ইন্ডিয়ার যে মাস্টার প্ল্যান ছিল বা শেখ হাসিনার যে ডিজায়ার ছিল, এটার এগেনস্টে গিয়ে সম্পূর্ণ চীন এখানে খেলে দেয়। এবং চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। সবাই যেভাবে 2018 সালে তাকে বিশ্বাস করেছিল, সেখানে নির্বাচনটি যদি 100% অ্যাকুরেট হতো, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা পরাজিত হতেন, তবু তিনি অমরত্ব লাভ করতেন এবং 2014 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করতো না, নো ওয়ান। কিন্তু সেখানে এমনভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে, জাস্ট নির্বাচনের 4-5 দিন আগের থেকে গ্রাউন্ড ওয়ার্ক করেছে। আমরা ফিল্ডে যারা ছিলাম আমরা টের পেয়েছি। আমরা 16 ডিসেম্বর, 29 ডিসেম্বর নির্বাচন, 30 ডিসেম্বর নির্বাচন হলো, আমরা 16 ডিসেম্বর থেকে টের পেয়েছি যে সামথিং হ্যাপেন, যেটা সরকারের নিয়ন্ত্রণে নেই, মিলিটারি নিয়ন্ত্রণে নেই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, কে যেন খেলছে। এবং এই খেলাধুলা যে কেবলমাত্র বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, নট লাইক দ্যাট। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই যে যা কিছু হচ্ছে তারা জানতো, এবং আমরা যারা মাঠে ছিলাম আমরা সবাই বলির পাঠা হয়েছি। এর ফলে কী হলো, এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একেবারে জিরোতে গিয়ে পৌঁছেন, বিরক্তিকর একটা জায়গা থেকে পৌঁছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আবার একটি সমঝোতা করার জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। এরপরে করোনা আসছে, এরপরে ইউক্রেনের যুদ্ধ আসছে, অনেক কিছু। ভারত ও নরেন্দ্র মোদীর ক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন দিল্লির অধীনস্থ হয়ে আছেন। এখন দিল্লি আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে খেলছে। কিন্তু খেলার আগে দিল্লি বেশ কয়েকবার চেষ্টা করেছে জামাতের সঙ্গে একটা সমঝোতা করার জন্য, তারা চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। এটা এখন ওপেন সিক্রেট। কিন্তু গত 4 মাসের ধারাবাহিকতায় কিংবা ধরুন গত 2 বছরের ধারাবাহিকতায় দিল্লি এককভাবে বিএনপি এবং জামাত কাউকে বিশ্বাস করতে পারছে না। আবার তারা মনে করছে যে মন্দের ভালো হিসেবে আওয়ামী লীগ তাদের কৌশলগত পার্টনার। কাজেই শেখ হাসিনাকে রেখে হোক, শেখ হাসিনাকে বাদ দেওয়া হোক, আওয়ামী লীগের মাধ্যমেই তারা বাংলাদেশে তাদের যে মিশন, সেই মিশনটা তারা চালু করতে চায় এবং এটার প্রেক্ষিতে একটার পর একটা তারা যাকে বলা হয় ছক্কা মেরে যাচ্ছে। শেখ হাসিনাকে দিয়ে যে সকল কথা বলানো হচ্ছে বা তিনি যে সকল কথাবার্তা নিজে স্বপ্রণোদিত হয়ে বলছেন, যেটা দিল্লি আবার ওন করছে এবং শেখ হাসিনা আসতে চান, সরকার তাকে আইনগতভাবে ফেরত আনতে চান। শেখ হাসিনা জোর করে বাংলাদেশে এসে তিনি তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চান। অন্যদিকে সরকার তাকে আসার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করতে চান। এইগুলোর যে সেন্টিমেন্ট, পাবলিকের যে সেন্টিমেন্ট, এটি ভারত তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে এবং দেখার পরে ভারতের যে সাম্প্রতিক যে কথাবার্তা, সেই কথাবার্তা তারা আরও নিশ্চিত হয়ে গেছে যে দে আর রাইট। তারা যে আওয়ামী লীগের পক্ষে আছে। এখনও পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে সুসংবদ্ধ রাজনৈতিক দল, এখনও পর্যন্ত অর্থনৈতিকভাবে সচ্ছল, এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে নেতৃত্বের পর্যায়ে শেখ হাসিনার যে কমান্ড রয়েছে, সেই কমান্ড এখন জামাতের আমিরের নেই, তার নিজের দলে। বর্তমান প্রধানমন্ত্রী তার নিজের দলের মধ্যে তার সেই কমান্ড নেই। আর শেখ হাসিনা প্রবাসে থেকেও কারোর সঙ্গে সরাসরি দেখা না করে শুধুমাত্র 1-to-1 তিনি যারা দেখা করতে আসেন তাদের সাথে দেখা করেন উইদাউট ভিডিও। কোনো যাকে বলা হয় ছবি যেন বাইরে না আসে, সে কোথায় আছে, সিক্রেটলি তাকে সেখানে রাখা হয়েছে। এর বাইরে তিনি কোনো অবস্থাতেই তার অবস্থানটা ভিডিওর মাধ্যমে দেন না। কেন দেন না? আমি এটা মনে করলাম যে সে কি মরে গেল কিনা, অন্য কোনো ঝামেলা হলো কিনা। কিন্তু দেখা গেল যে এখন টেকনোলজি এমন একটা জায়গাতে এসে গেছে। এই যে আমি ভিডিওটা করেছি, এই ভিডিওর ফুটেজ দেখে, চারিদিকের ওয়াল দেখে টেকনোলজি দিয়ে বলা সম্ভব যে আমার এই ভিডিও ধারণ করার যে জায়গাটির নাম কি, হোল্ডিং নম্বর কত, সময় কত, কোন সময় আমি ভিডিও করছি, এগুলো হুবহু বের করা সম্ভব। এবং দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।